নমস্কার, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই ফ্রি লার্নিং অ্যান্ড কোচিং চ্যানেলে। তো আজকে আমি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ছোট গল্পের আলোচনা। আজকের গল্পের নাম হচ্ছে নিরুদ্দেশ, লেখক প্রেমেন্দ্র মিত্র। তো আর বেশি কথা না বলে ভিডিও আমি শুরু করবো। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে কিছু অনুরোধ আছে তোমাদের কাছে। তোমরা যদি এই চ্যানেলটা প্রথমবার আজকে দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ শুধু আজকের এই গল্পটাই নয়, আরও বহু ভিডিও এই চ্যানেলে আসছে। তোমরা শুধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই চ্যানেলে অনেক ভিডিও আসবে। তোমরা গত মঙ্গলবার দেখেছো একটা ভিডিও এসছে, প্রতি সপ্তাহে এরকমভাবে কিন্তু মঙ্গলবার এবং শনিবার করে বিভিন্ন রকমের ভিডিও আসতে থাকবে। তো তোমরা শুধু দেখতে থাকো, সাথে থাকো আর সাপোর্ট করতে থাকো। তো চলো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ভিডিও। আজকের আমাদের গল্পের নাম হচ্ছে নিরুদ্দেশ। গল্পটা পড়ার আগে আমাদের উচিত সেই লেখককে একটু জানা, লেখকটার মননটা, লেখকটার চিন্তাধারাটা আমাদেরকে বুঝতে হবে, তবেই আমরা গল্পটার ভেতরটাও ভালোভাবে ঢুকতে পারবো। এই গল্প লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তো প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে আমরা কি জানি সেটা বইয়ের পিছনটা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা অবশ্যই নিশ্চয়ই জানো, তোমাদের পাঠ্য বইয়ের একদম শেষ অংশে বিভিন্ন যারা লেখক আছে সবার লেখক পরিচিতিরা পাঠ্য বইয়ের শেষে দেওয়া আছে। তো প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে এখানে কি লেখা আছে? প্রেমেন্দ্র মিত্র সম্বন্ধে আমি যদি এখানে দেখি, তেমন বিশেষ কিছু লেখা আসলে নেই। আধুনিক বাংলা সাহিত্যের একজন কবি লেখক। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথমা, এটা অবশ্যই কোন মনে রাখো। প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথমা, এবং অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ সম্রাট, সাগর থেকে ফেরা ইত্যাদি রয়েছে। আর বিখ্যাত কিছু উপন্যাসের নাম আগামীকাল, প্রতিশোধ, পাঁক ইত্যাদি মনে রাখতে হবে। আমাদের যতগুলো দাদা আছে, মানে আমাদের বাংলা সাহিত্যে যত রকমের দাদা আছে, যেমন ফেলুদা, তারপর তোমার ধরে নাও টেনিদা, ঘনাদা, এরা বিভিন্ন দাদাদের মধ্যে ঘনাদা চরিত্রটা কিন্তু সৃষ্টি করেছেন আমাদের প্রেমেন্দ্র মিত্র। যাই হোক, ঘনাদার গল্প তোমরা পরে পড়বে, অবশ্যই ভালো লাগবে তোমাদের আশা করি। আজকের এই গল্পটা একটা ছোট গল্প। তোমাদেরকে আগেই জানতে হবে ছোট গল্প কাকে বলে। দেখো, ছোট গল্প সম্বন্ধে বহু লেখক বহু রকমভাবে বলে গেছে। এটা আমাদের বাংলা সাহিত্যে প্রথম এনেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে আমাদের বাংলা সাহিত্যে অনেক কিছু এসে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছে প্রথমবার। তো রবীন্দ্রনাথ ঠাকুর তেমনভাবে ছোটো গল্পটাও শুরু করেছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মত অনুযায়ী ছোটো গল্পটা আধুনিক যুগের সৃষ্টি, আধুনিক সাহিত্য সৃষ্টি একটা ছোটো গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটো গল্পের একটা সংজ্ঞাও দিয়ে গেছেন। আশা করি তোমরা এই সংজ্ঞাটা আগেও কোথাও শুনেছ। তো সংজ্ঞাটা কিন্তু ছোটো গল্পের ক্ষেত্রে খুব প্রযোজ্য সংজ্ঞা। উনি বলছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃত রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই একদম শেষ লাইনটাতে কবি যেটা বলছেন, এটাই ছোটো গল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে ছোটো গল্প এমন একটা জায়গায় গিয়ে এন্ড হয়, এমন একটা জায়গায় গিয়ে শেষ হয় যেখানে আমাদের মনে প্রচুর প্রশ্ন তৈরি হয়, কিন্তু প্রশ্নগুলোর উত্তর আমরা প্রত্যেকে নিজের মতো করে খুঁজে নেওয়ার চেষ্টা করি। প্রশ্নগুলোর উত্তর কিন্তু ছোটো গল্পে দেওয়া থাকে না। এটা সব রকম ছোটো গল্পেরই বৈশিষ্ট্য। তোমাদের এই ক্লাস 9-এ একটা ছোটো গল্প নিশ্চয়ই আছে, তোমরা জানো, দাম। দাম গল্পটা শেষে আসলে কি হলো, মানে সুকুমারের পরে অনুভূতি কেমন, মাস্টারমশাইয়ের সাথে আর দেখা হলো, অনেক রকমের অনুভূতি নিয়ে না আমাদের গল্পটা শেষ হয়েছিল। যাই হোক, তো এই গল্পটা আমরা শুরু করছি। নিরুদ্দেশ, লেখক লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। আগেই তোমাদেরকে বলে দিই গল্পটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটাও জানা দরকার। তো এই গল্পটির উৎস হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত একটি গল্প গ্রন্থ, সামনে চড়াই গল্প গ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে, যেটা প্রকাশিত হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। এই প্রেমেন্দ্র মিত্রের একটা ছদ্মনামও তোমাদের অবশ্যই মনে রাখা দরকার। ওনার ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র। ওই ছদ্মনামে উনি অনেক লেখা লিখেছেন। এবার ছদ্মনাম লোকে কেন ব্যবহার করে সেটা তোমরা অবশ্যই জানো। নিজে যেরকম ধরনের লেখে তার থেকে একটু অন্যরকম কিছু লেখার উনি ট্রাই করতেন কৃত্তিবাস ভদ্র নামে। যেমন সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট, তোমরা অবশ্যই জানো, ক্লাস 8-এ তোমরা পড়েছিলে, আদাব গল্প লিখেছিল সমরেশ বসু। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাই এবার গল্প। তোমাদের কিন্তু ডিটেলসে অনেক পড়াবো, সুতরাং কিন্তু খুব সময় নিয়ে হাতে ভিডিওটা দেখতে বসো, কারণ এই ভিডিওটা কিন্তু তুমি মন দিয়ে দেখলে তোমার গল্পটা পুরো ক্লিয়ারও যেমন হয়ে যাবে, তেমনভাবে আর পরবর্তীতে কোনো প্রশ্নও তোমার এই গল্প নিয়ে থাকবে না। ভালো করে মন দিয়ে শুরু করছি আজকের ভিডিও, দেখতে থাকো। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর বোধহয় কিছু নেই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। এখানে দেখো এই গল্পের দুটো চরিত্র আছে, আমি আগে বলে দিই তোমাদেরকে। গল্পের দুটো চরিত্রের মধ্যে একটা চরিত্রের নাম সোমেশ। এছাড়া এই গল্পটা কিন্তু গল্পের মধ্যে গল্প, হ্যাঁ, এই গল্পটা আমরা শুরু করছি, কিন্তু গল্পটার ভেতরে আবার একটা গল্প আরম্ভ হবে। তো সেই গল্পটার কথক হচ্ছে সোমেশ, আর আমাদের যে গল্পটা বলছে সেটা হচ্ছে লেখকই ধরে নাও তুমি। মানে গল্পের ক্ষেত্রে আমরা বলবো কথক,
কিন্তু এটা ধরে নিতে পারি আমরা লেখকেরই দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা লেখা হয়েছে। এখানে লেখক নিজেকে নিজে বলেই সম্বোধন করছে, মানে আমি বলে সম্বোধন করছে। তো সুতরাং এখানে দুটো চরিত্র মেইনলি গল্পটা, এই গল্পটাতে নিরুদ্দেশ গল্প তুমি যদি বলো তাহলে দুটো চরিত্র আছে, সোমেশ এবং লেখক বা কথক। কিন্তু গল্পের ভেতর যে গল্প তাতে অনেক চরিত্র আছে, আমি আস্তে আস্তে আসছি। শুরু হচ্ছে কোত্থেকে, দিনটা ভারী বিশ্রী, অর্থাৎ এমন একটা দিনের কথা বলা হচ্ছে দিনটা খুবই খারাপ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, দিনটা ভারী বিশ্রী, কেন দিনটা ভারী বিশ্রী, ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন। তো কি হচ্ছে ঘটনা না, শীতের দিনে বাদলা, তোমরা অবশ্যই সবাই জানো নিশ্চয়ই শীতকালে, বিশেষত অন্য সময় বর্ষাকালে বৃষ্টি হয় সেটা একটা একরকম হয়, কিন্তু শীতকালে বৃষ্টি এটা খুবই খারাপ ব্যাপার, মানে সেটা ঠিক কারোরই পছন্দ হয় না একেবারেই। তো বৃষ্টি ঠিক পড়ছেও না, মানে নিম্নচাপ যেরকম হয় এই কদিন আগেই তোমরা জানো হয়েছিল, সেই নিম্নচাপের মতো অবস্থা, অর্থাৎ বৃষ্টি পড়ছে না, মানে পড়ছে না, একটা অদ্ভুত পরিস্থিতি হয়ে গেছে, খুব বাজে জিনিস। কিন্তু লেখক বাড়িতে বসে আছে, তার খুবই খারাপ লাগছে, বোরিং যেরকম লাগে আর কি, বিরক্তিকর একটা ব্যাপার। তখন তার বাড়িতে এসে সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না। কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে, সোমেশও এসছে যেন প্রকৃতির সাথে, প্রকৃতি যেন মৃতের মতো অসাড়, তেমন সোমেশও যেন একটু অসাড় হয়ে আবেগহীনভাবে আজকে এসছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট করে মনে রাখো, কটা নিরুদ্দেশের বিজ্ঞাপন বেরিয়েছিল? 7টা। এখান থেকে খুব প্রশ্ন আসে। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না, যেমন বসিয়াছিল তেমনই উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। এই লাইনটা কিন্তু খুব, এই জায়গাটা তোমার খেয়াল করো, এখানে কিন্তু এই যে সিগারেটের ধোঁয়া উঠছে, আর কোনো আওয়াজ হচ্ছে না, আর কোনো সাউন্ড নেই, পুরো নিস্তব্ধ একটা পৃথিবীর কথা উনি বলছেন। তাহলে দেখো কিরমভাবে এখানে প্রেমেন্দ্র মিত্র লেখক আমাদের সামনে দুটো জিনিসকে পাশাপাশি এনে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এখানে সিগারেটের ধোঁয়া উঠছে, তেমনভাবে কথকের মনের ভেতরেও কিন্তু অনেক রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু উনি কিছু বলতে পারছে না। কী নিয়ে চিন্তা? এখানে হতে পারে সোমেশ কেন এরকম আজকে, সেই নিয়ে চিন্তা। দ্বিতীয়ত কী হয় দেখবে, আমাদের যখন ওরকম বাইরের পরিস্থিতিটা খারাপ হয়, মানে ওয়েদার খারাপ, আবহাওয়া খারাপ, তখন আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু আসলে কিছুই করতে পারি না। তো সেইরকম একটা বদ্ধ পরিস্থিতিকেও কিন্তু এখানে কবি তার লেখার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছে। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিমার প্রয়োজনেই আরম্ভ করিলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো, ছেলে হয়তো রাত করে থিয়েটার থেকে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু তোমার গুণধর পুত্রটি? এবার এই আমাদের যে কথক, তিনি এই নিরুদ্দেশের বিজ্ঞাপনের পিছনে কি ইতিহাস থাকে সেটা হয়তো উনি একটা দুটো ঘটনা ওনার হয়তো চোখে দেখেছেন, উনি হয়তো জেনেছেন, যার কারণে উনি সেটাকে সোমেশকে ব্যাখ্যা করছেন। ওনার হাসি পায় নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলো দেখলে। এই লাইনটা থেকেও প্রশ্ন হয় কেন হাসি পায়। তো কেন হাসি পায়, তার কারণ অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কী হয় সেটা উনি জানেন, এবং ব্যাপারটা কী হয় সেটা উনি ব্যাখ্যা করছেন। উনি বলছেন কি, একদিন কোন একটা ছেলে, সে রাত করে মানে থিয়েটার থেকে বাড়ি ফিরছে, প্রায়ই ওরকম করে, কিন্তু বাবা খোঁজ করেছেন, কোথায় গেলে বাবু তোমার গুণধর পুত্র? দেখবে আমাদের বাবারা কিন্তু আমাদেরকে একটু, মানে বাবারা একটু টাফ হয়, যা মানে টাফ অর্থাৎ কীরকম, বাবারা সবসময় একটু গম্ভীর ব্যাপার, মানে বাবা খুব আদর করে পাশে এসে বসে কথা বলছে, বা আমার কোনো, আমি আবদার করছি বাবা এটা দাও দাও দাও, এটা বাবাদের সাথে ছেলেরা তো করতে পারে না। মেয়েরা তাও করে নেয়, কিন্তু ছেলেরা কিন্তু তোমরা জানবে অবশ্যই যে ছেলেরা একটু মায়ের কাছে প্রিয় হয়, ছেলে যত আবদার তার মায়ের কাছে। আর উল্টো ব্যাপারটা কেরম হয়, মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা হয় যে, তোমরা যারা মেয়ে তারা দেখছো তারা বুঝতে পারবে, মেয়েদের ক্ষেত্রে তাদের বাবা বেশি প্রিয়, মা তাও বকতে পারে, কিন্তু বাবাকে কিছু বললে কিন্তু বাবা এনে দেবে। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো, ছেলেদের ক্ষেত্রে মাকে কিছু বললে সেটা পাওয়ার সম্ভাবনা আছে, বাবাকে কিছু বললে আগেই না। তো গল্পটা শুরু করছি। লুকোনো পুঁজি থেকে মা ছেলের পিড়াপিড়িতে টাঙাটা বার করে দিয়েছে, সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না, চুপ করে থাকেন। ও কিন্তু এখনও কিন্তু মা, এটাই হচ্ছে মায়েরা হয়, যে মায়েরা কিন্তু চুপ করে রয়েছে, এখনও ছেলে নামে সব বলে দিচ্ছে না, চুপ করে রয়েছে। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না, আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলাম কুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেব, এবার দূর করে দেব। তো পয়সা উনি যেরকম বাবারা বলে, সেই বাবাই বলছে সেরকম ধরনের।
উনি বলছেন পয়সাগুলো খোলামকুচি কিনা, এখানে শব্দ আসে খোলামকুচি মানে কি ইত্যাদি। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু সেই সময় গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, আর নিজের কাছে মান রাখবার জন্য কিছু বলতে হয়। মানে হয়তো বাবা ভেবেছিল যে কিছু বলবে না, কিন্তু এখন এত কথা বলে ফেলার পরে যখনই ছেলে এসছে, এখন যদি চুপ করে থাকে একটা নিজের কাছে নিয়ে ছোট হয়ে যাবে, বলতে কিছু একটা হবে। তো উনি বলছেন কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রা একটু বেশিই হয়ে যায়। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। দেখে থাকবে আমাদের বাড়িতে আমাদের বাবারা যদি কোনো ভালো কথা বলে, সেটাকে আমরা শুনি না, আমরা না 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 করি। বাবা বলছে ভালো কথা, আমরা ভাবি না আমাদের খারাপের জন্য বলছে, আমরা বুঝতে পারি না যে আমাদের ভালোর জন্যই মানুষটা বলছে, তো আমরা শুনি না। তো যখন বাবা কিছুটা খারাপ বলছে তখন কিন্তু আমাদের শোনার খুব ইচ্ছা। বাবা বললো যা গিয়ে পুরো ডুবে মার, তখন যাচ্ছে। এদিকে বাবা যখন আগে বলেছে এটা কর এটা কর, তখন করিনি। এখন বাবা যখন বলছে যে যা বেরিয়ে যা, ছেলে তখন বেরোতেই হবে, বাবার কথা শুনছি, আমার বাবা বলেছে বলে কথা। এগুলো বর্তমান সময়ে করতেও হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা খাওয়া দাওয়ার সময় কে এসব কেন বলো তো, পরে বললেই তো হতো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন, তোমার আশ কাটাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। মা চলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। নিরুদ্দেশ যাত্রা মানে যে যাত্রার কোনো উদ্দেশ্য নেই, মানে উদ্দেশ্যহীনভাবে কোথাও একটা বেরিয়ে পড়ে আর কি। পরের দিন ভয়ানক কাণ্ড, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি। আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুমই হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এই বেলায় দেখো না সুর করে আবার ফিরে আসবে, এমন বিনে পয়সার হোটেলখানা পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয় হয়। হ্যাঁ ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলে পণ করেছেন। না আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল, কোন দিকে কি করতে হয় কিছুই বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে একটা নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটা হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? মানে যেটা হয় আর কি, তারাও কাজের মধ্যে রয়েছে। এবার উল্টো দিকের লোকটার পরিস্থিতি আরও তারা বুঝতে পারছেন, যদিও বোঝা উচিত, তো তারাও একটু রেগে গেছে হয়তো তাদের কাজ করতে দেয় লোকে সেরকম কথা বলাতে। বাবা একটু হতভম্ব হয়ে অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরো বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, মানে এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলে অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুলপে বলেন, আগে হ্যাঁ, মানে ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। লিখে মানে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট, মানে অতটা কি লিখবে না লিখবে বাবা তো জানে না, তো একটু অপ্রস্তুত হয়ে গেছে উনি। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেবো খন, আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেবো যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে।
আপনি নিশ্চিন্তে থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে ফিরে এসেছে। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, এ বাড়িতে থাকতে সে আসেনি, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তো তুই হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি না খায়, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা রাত চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবেন, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। এবার এই অবধি যে গল্পটা পড়লাম, এইখানে যে গল্পটা জানা গেল, এইটা কিন্তু গল্পের মধ্যে একটা গল্প চলছিল, কিন্তু এই গল্পটা কথকের ভার্সান, মানে এই গল্পটা হচ্ছে কথক বলছিল, প্রেমেন্দ্র মিত্রই ধরতে পারি আমরা। এরপরে গল্পটা কিন্তু অন্যদিকে টার্ন নেবে। এখনো গল্পটা আপনি যেটা জানলে, এটা কি, এই যে লাস্ট লাইনটা শেষ করলো, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, তার মানে হচ্ছে এখানে প্রশ্ন আসে এই লাইনটা তুলে, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই, নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস কি? তাহলে এখানে কোন ইতিহাসটা দিতে হবে, যেটা এতক্ষণ তোমরা পড়লে, অর্থাৎ ছেলে সকালবেলা ভোরবেলার দিকে বাড়ি ফিরছে থিয়েটার দেখে, মা এটা আগে থেকে জানতো কিন্তু বাবাকে বলেনি, বাবা জানতে পেরে একটু রাগারাগি করলো, ছেলে বেরিয়ে গেল, দুদিন কেটে গেল, তারপর বাবা গেল কাগজের অফিসে খবরটা পোস্ট করার জন্য দিয়ে এলো, কিন্তু খবরটা প্রকাশিত হলো না, তার আগেই ছেলে ফিরে এলো, বাবা আর মা দুজন মিলে আবার ওকে ভালোবেসে রেখে দিল। এইটাই হচ্ছে গল্প কথকের মনোযায়ী, অর্থাৎ নিরুদ্দেশের যে গল্পগুলো বা নিরুদ্দেশের যে বিজ্ঞাপনগুলো খবরের কাগজে বেরোয়, তার পিছনে এই রকমেরই একটা গল্প থাকে বলে কথকের অনুমান। ঠিক আছে, এরপরে আমরা শুরু করছি গল্পটার পরের পার্ট। তোমাদের কেমন লাগছে আজকের এই আলোচনা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের জানিও যে একটু এরকম একটা আলোচনা, এরকম একটা চ্যানেল আছে ইউটিউবে, শেয়ার করে দিও একটু বন্ধু বান্ধবদের সাথে। চলো আবার শুরু করা যাক। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে, এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না, একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। মানে সোমেশ যে কথাটা শুনেছে কি না শুনেছে সে নিয়ে কথকেরই বহু সন্দেহ। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো, মিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যিই যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে, কাঁচের সার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। তো এইবার কিন্তু সোমেশ নিজের গল্পটা শুরু করছে, অর্থাৎ নিরুদ্দেশ গল্পটা, এই যে ছোট গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্প, এর মধ্যে আসলে দুটো গল্প আছে। একটা আমরা শুনলাম যেটা, সেটা হচ্ছে কথক, যে তার ভার্সান কথকের গল্প, কথক নিজে বলছে যে এরকম হয়, সোমেশ এবার কিছু একটা বলতে আরম্ভ করছে, সেটাও আবার একটা নিরুদ্দেশেরই গল্প। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখনকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়, মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সেই বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কী ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা যায়। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত, তোমার কি এতটুকু কর্তব্য বোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামলো না, পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা, শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয়ে এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নেই। এবার তার স্বরে কাতরতা,
শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো, আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটা বিজ্ঞপ্তি। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটা ছেলে, আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশই বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। দোহারা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটা বড় জরুল। এটা ভালো করে মনে রাখবে, হ্যাঁ, পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলেও পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করিল খানিকক্ষণের জন্য। জলের ছাঁটে সারসির কাঁচ একেবারে ঝাপসা হইয়া গিয়াছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয়। বলিলাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান, আসল ব্যাপারের কিছু জানো নাকি? জানি। শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছুতোটা যা হোক কিছু হলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আসে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণই করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো, তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো, তার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটা ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হয়ে উঠল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বৎসর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাওয়া যাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়। সম্পন্ন বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার যা একমাত্র উত্তরাধিকারী। সোমেশ একটু থামতেই আমি বললাম, যাক, শেষটুকু আর না বললেও চলবে, বুঝতে পেরেছি। সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, সে কি? কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনি অদ্ভুত হাসি হেসে বললেন, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে, কিন্তু ভিতরে গেলেই তো হয়। নায়েব মশাই যেন একটু কঠিন স্বরে বললেন, না, হয় না, আপনি আমার সঙ্গে আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়িতে গিয়ে উঠল। 2 বছরে সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শোভন কিন্তু এতদিন পরে, প্রায় 2 বছর ধরে, অর্থাৎ সোমেশের গল্পের যে চরিত্র, যার নাম শোভন হারিয়ে গেছিলো, তার বাড়ি থেকে হারিয়ে গেছিলো, অর্থাৎ
বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। তার মা বাবা অনেকবার ধরে অনেক রকমভাবে চিঠি লেখালেখি করেছে, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে, সেগুলো শোভন দেখেও ছিল, কিন্তু শোভন এতদিন বাড়ি ফেরেনি। যখন 2 বছর পর প্রায় খবরের কাগজে বিজ্ঞাপন চলছিল, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কদিন পরে ওর মনে হলো যে কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সেই কারণে ও কিন্তু এখন বাড়ি ফিরেছে। এবং বাড়ি ফেরার পরে দেখছি নায়েব মশাই ওর সাথে অদ্ভুত আচরণ করছে। এর কারণ কি আমরা আস্তে আস্তে জানতে পারবো, চলো পড়তে থাকি। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হলো। খাজাঞ্চি মশাই নাকের উপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বলেন, ও ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এই মাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন, মার কি কিছু হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারের সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সবাই ভালো আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল, কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে লাভ নেই, তাতে ফল হবে না কিছু। হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। শোভন এবার ব্যাপারটা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? সে বিস্মিত ভীত কণ্ঠে বলে উঠল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না? আমি শোভন। নায়েব মশাই এবার বললেন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন একটু অস্পষ্ট হয়ে এসেছে। নায়েব মশাই বললেন, চেনেন একে? শোভন বিস্মিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে। না, এ অসহ্য। চুলগুলো মুঠি ধরে বসে পড়লো সে তার খুব বিরক্তি লাগছে, মানে সে তো বুঝতে পারছে না। না, তুমি যা শোনে যায় নিজেকে আবার বসিয়ে দেখো ব্যাপারটা কী হচ্ছে। ওকে ঢুকতে দিচ্ছে না। বাড়ির পরিচিত খাজাঞ্চি মশাই, নায়েব মশাই, তারা ওকে এভাবে আচরণ করছে, ওর ছবি এনে ওকে দেখাচ্ছেন, ও বুঝতে পারছে না কী হচ্ছে এটা। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরও দুজনের সঙ্গে ছিল, মায় জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে। আমরা কিছু হাঙ্গামা করব না, আপনি এখন চলে যেতে পারেন। পরিস্থিতিটা কোন জায়গায় গেছে বুঝতে পারছো? এর আগেও দুজন এসছে, তারা শোভন সেজে, এবং তাদেরও ঘাড়ের কাছে, যে ডান দিকে একটা জরুল আছে শোভনের ঘাড়ের কাছে, ডান কানের কাছে একটা জরুল আছে, সেটা কিন্তু তাদেরও ছিল। তো শোভন এইবার বুঝতে পারছে আসলে ঘটনাটা কী ঘটছে। এর আগেও দুজন শোভন এসছে এবং তাদেরও জরুলও ছিল, তারাও শোভন হওয়ার দাবি করেছে। উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল, সকলের দৃষ্টিতে অবিশ্বাস। কাতরভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার আমায় শুধু দেখা করতে দিন। নায়েব মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হেসে পারল না, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরের বিদ্রূপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তারের বর্ণনাও আমাদের সঙ্গে মিলে গিয়েছে। শোভন এরপর কী করতো বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছের যে এতদূর সাদৃশ্য থাকতে পারে, সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা, বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ায়। সে মুখের বেদনাময় বিমূঢ়তা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্খলিত পদে এক পায়ে গিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখে
বিকৃত করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছে। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না কেউ না, সেই সেবারের মতো। এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে দিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতা তার কাটলো খানিক বাদে। ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে। নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট, কণ্ঠস্বরে তার মিনতি, শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষু, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানোও হয়নি। এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেই জন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে। মুমূর্ষুর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে সত্যি তার সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন, তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে বুঝে দিলেন। সোমেশ চুপ করিল। খানিকক্ষণ বাইরের বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নাই। আমি অবশেষে বলিলাম, সোমেশ, তোমার কানের কাছে একটা জরুর আছে। সোমেশ হাসিয়া বলিল, সেই জন্যই তো গল্পটা বানানো অত সহজ হলো। কিন্তু কেন বলা যায় না, শীতের বাদলের এই শীতল প্রায়ান্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করিতে আমার প্রবৃত্তি হইল না। আমাদের এই ভিডিও শুরুতে আমি ছোট গল্পের যে সংজ্ঞাটা শুনিয়েছিলাম তোমরা দেখতেই পেলে, সেই সংজ্ঞার সাথে এই গল্পটার কি আশ্চর্য মিল। গল্পটা শেষ হলো, কিন্তু অবশ্যই আমি জানি তোমাদের মনে এই প্রশ্নটা খচখচ করছে, সোমেশই কি তাহলে শোভন? এবার দেখো, এইখানে গল্পটা শেষে সোমেশ শোভন কিনা তার কোনো মানে তার ছেড়া নিয়ে কোনো নিশ্চিত তো কথা আমাদের এখানে লেখক বলেননি, কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে হয়তো এটাই ঠিক, মানে আমাদের ধারণাটাই ঠিক যে সোমেশই এখানে শোভন, এবং সোমেশ আসলে কোনো গল্প বানিয়ে বলেনি, নিজের জীবনের ট্র্যাজেডিটাই আমাদের কথকের সামনে তুলে ধরেছে। তো গল্পটা আমি পড়ানোর শুরুতেই বলেছিলাম, গল্পটা খুবই ইন্টারেস্টিং গল্প। এই গল্পটা থেকে কিছু প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে, এবং গল্পটা বারবার করে বাড়িতে 1-2 বার পড়বে। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে এই গল্পটা নিয়ে তোমাদের মনে কোনো ডাউট থাকবে না এই ভিডিওটার পরে। তো আশা করি তোমাদের সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করতে সক্ষম হয়েছি। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন লিখে বলেছি, মানে প্রশ্ন তৈরি করে রেখেছি, যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, তোমরা পারলে খাতায় লিখে নিতে পারো, যেগুলোর উত্তর তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা তোমাদের সহায়িকা বই বা তোমরা যে টিচারের কাছে পড়ো সেখানে নিয়ে গেলে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝতে পারবে। তবে আমি বলবো, সবার কোনো টিচারকে দেখানোর আগে নিজেরা প্রশ্নগুলোর উত্তর ভেতর থেকে লেখার চেষ্টা করো, তাহলে আরও তোমরা উন্নতি করতে পারবে। কীরকমভাবে উত্তর লিখতে হয় তার একটা পোস্টের মাধ্যমে আমি তোমাদের পরে জানিয়ে দেবো। প্রথম প্রশ্ন, এই যে লাইনটা আমি বলেছিলাম, এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। এই লাস্টে একদম সোমেশ যখন গল্প শুরু করছে তখন এই উক্তিটা আসে। এইখান থেকে প্রশ্ন হতে পারে, মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, সকলের দৃষ্টিতে অবিশ্বাস, কাদের চোখে কেন অবিশ্বাস? এটা উত্তরও তোমরা জানো, কাদের চোখে কেন অবিশ্বাস। যখন শোভন এসে বলেছিল যে ওই শোভন, তখন সবাই ওকে অবিশ্বাস করছিল। শোভনের শরীরের বিশেষ চিহ্ন কী ছিল? খুব দরকারি প্রশ্ন, ডান কানের কাছে নিচে জরুর। বৃদ্ধ স্খলিত পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন, কখন এই ঘটনা ঘটেছিল? শোভনের চরিত্র বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রাখবে। তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। কার কথা বলা হয়েছে? বক্তার এমন মন্তব্যের কারণ কি? তো এই যে 6টা প্রশ্ন আমি বললাম, এই 6টা প্রশ্ন তো আমি ইম্পর্টেন্ট বলে দিলাম। এছাড়াও গল্প থেকে প্রচুর ছোট প্রশ্ন হতে পারে, তোমরা একে একে সব কটা প্রশ্নই পড়ো। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি আরও কোনো কমেন্ট থাকে, ভিডিওটা কেমন লাগলো সেটা আমায় জানাতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আবারও পরের সপ্তাহে শনিবার তোমাদের জন্য নিয়ে আমি ফিরে আসবো আর নতুন ভিডিও। এছাড়া মঙ্গলবারে আবার নতুন ভিডিও তো আসবে।
তো ততক্ষণ পাশে থাকো, সাথে থাকো। আবার তোমার সাথে দেখা হচ্ছে। গুড বাই।